আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের সাজেশন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আজকে জুমার দিন। তো দেখো, সাজেশন পার্ট শুরু করি। যে বিষয়গুলো যদি লেখাগুলো হয়তো বোঝা যাবে না, তো যদি যেগুলো যেগুলো বোঝা না যায় অবশ্যই মুখে বলবো, মুখ থেকে শুনবে, এবং অবশ্যই কমেন্ট বক্সে এটার একটা সুন্দর করে পিক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখো, শুরুতে আসে যে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার, অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে, প্রথম অধ্যায় নাম কি স্যার? তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার লেটেস্ট যে সুপার সাজেশন আছে, ঠিক আছে, মাস্টার সাজেশন নিয়ে তোমাদের হাজির হয়েছি। তো মাস্টার সাজেশনটা দেখো, প্রথম অধ্যায় শুরুতে নোটিস করি। এইখানে আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, যে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। স্যার এখান থেকে অনেক অনেক কোশ্চেন আসে, তো আবারও বলে নিই যে আজকে কোশ্চেনের গুরুত্ব বোঝাবো না, জাস্ট এতটুকু বলি যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তো এখন দেখো, নোটিস করো যে ইঞ্জিনের দক্ষতা এক, হ্যাঁ, দুই আছে কার্নোচক্রের এন্ট্রপির পরিবর্তন, তিন আছে কৃতকাজ, চার আছে গ্যাসের আয়তনের পরিবর্তন, পাঁচ আছে চূড়ান্ত তাপমাত্রা, ছয় হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, সাত হচ্ছে চাপ নির্ণয়। স্যার চাপ নির্ণয় থেকে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, চূড়ান্ত তাপমাত্রাটা কয়ভাবে হয় স্যার? রুদ্রতাপীয় পদ্ধতিতে, আর একটা হচ্ছে সমষ্ণ পদ্ধতিতে। এই জিনিসটা কখনো ভোলাবা না, যে রুদ্রতাপীয়, আচ্ছা, সমষ্ণ পদ্ধতিতে যে তাপমাত্রা বা টেম্পারেচার সেম থাকে, এই জিনিসটা আবার কখনো পরিবর্তন করে দিও না। হ্যাঁ, এটাই। আচ্ছা, তারপর হচ্ছে যে বিষয়টা হচ্ছে গ্যাসের আয়তনের পরিবর্তন, এটা থেকে আসে। আচ্ছা, কৃতকাজটা দুই ভাবে হইতে পারে। হ্যাঁ, এই জিনিসটা নোটিস রাখবেন, যে রুদ্রতাপীয় প্রক্রিয়া একটা, সমষ্ণ প্রক্রিয়া একটা। রুদ্রতাপীয় প্রক্রিয়া আবার দুইটা সূত্র আছে, যে একটা গামার মান একটা উপরে ইউজ করে, একটা প্লাস এর মান ইউজ করে মাইনাসের মান, যেটা টি1 এর মান মাইনাস ইউজ করলে, মানে টি1 আগে দিলে মাইনাস প্লাস দিতে হয়। এই বিষয়টা ভালো মতন ক্লিয়ারিফাই করে নেবেন, ঠিক আছে? এখন যেটা বলি, যে আটটাই আছে দক্ষতা পরিবর্তন পদ্ধতি। হ্যাঁ, নয় আছে পূর্ববর্তী প্রক্রিয়ায় রূপান্তর, দশে হচ্ছে কর্ম সম্পাদন সহগ, এবং এটা তেমন আসে না। হ্যাঁ, তাও এবার কিরকম যদি উদ্ভট টাইপের প্রশ্ন করে, কোথা থেকে প্রশ্ন করে, হ্যাঁ, তারাই ভালো জানে। এই জন্য উচিত, যে আমি আগেও বলছি, যে আমাদের পরীক্ষা প্রিপারেশন এমন ভাবে নিতে হবে যাতে সর্বনিকৃষ্ট রকম প্রশ্ন যদি আসে, এই প্রশ্নটা যাতে আমরা ফেস করি এবং সর্বোত্তম যাতে রেজাল্ট করি, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো তারপর দেখো, যদিও তোমাদের নিয়ে আমি তেমন একটা আশাবাদ না, তাও দেখো যে 11 নম্বরে দেখো যে কিউ বা টি এর মান নির্ণয়। আচ্ছা, আরেকটা একটা একটা প্রশ্ন থাকে, স্পেশাল প্রশ্ন, স্পেশাল তোমাদের সাজেশনটা দিই, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রমাণ করো, এরকম থাকে, মান দেওয়া থাকে। আচ্ছা, প্রয়োজনীয় তাপমাত্রা পরিবর্তন হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, বাট আমার কাছ থেকে শুনে নাও, যে 12তে আছে কি প্রয়োজনীয় তাপের পরিবর্তন নির্ণয়, 13তে আছে কার্নোচক্রের প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী কোনটা, আর 14তে আছে সবচেয়ে একটা লেটেস্ট সাজেশন হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখানে লিখে দিই, দেখো, হ্যাঁ, এখানে লিখে দিই 14টা, শক্তির সংরক্ষণশীলতার নীতি, ঠিক আছে? এতটুকু দেখা হয়েছে। আর 15তে দেখো যে বিষয়টা, হ্যাঁ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, যে 15তে যেটা আছে সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের দক্ষতা পরিবর্তিত হলে এন্ট্রপির পরিবর্তন। স্যার এন্ট্রপি থেকে অনেক অনেক কোশ্চেন আসে। তুমি যদি 2022 সালের দিকে তাকাও, একটু যদি 19 সালের দিকে তাকাও, 2023 সালের দিকে 23 সালের দিকে তাকাও, এন্ট্রপি নিয়ে খুব কোশ্চেন পাবে, এবং এন্ট্রপিটা এবার দেওয়ার পসিবিলিটি খুব রয়েছে। আর এন্ট্রপির যত বেসিক কনসেপ্ট আছে এটা সলভ করে দেবে, অ্যাটলিস্ট এন্ট্রপির বেসিক জানলে এন্ট্রপির যে কোনো সৃজনশীল দেওয়া ইজি। আচ্ছা, তারপর দেখো মিশ্রণে এন্ট্রপির পরিবর্তন। আর একটা থাকে না, যে বরফ গলন তাপ, ধরো বললো যে -30°C তাপমাত্রার একটা বরফ কি কি বলে, 100°C তাপমাত্রা পানিতে ফুটন্ত পানিতে করা হলো, তখন এন্ট্রপির পরিবর্তন। এখন বিভিন্ন যে ধাপে এন্ট্রপির পরিবর্তন বা ডিএস বের করতে হয়, এই বিষয়টা মাথায় রাখবা কিন্তু তোমরা। তারপর দেখো যে 17তে আছে যে বিভব শক্তি হতে উচ্চতা নির্ণয়, এটা মানে অনেক অনেক প্রশ্ন দিয়ে দেয় অনেক সময়। আচ্ছা, 18তে যেটা আছে যে অন্তঃস্থ শক্তি হতে উচ্চতা নির্ণয় করতে বলে। এই দুইটা একই ক্যাটাগরি কোশ্চেন, 17 এবং 18 দুইটা একই ক্যাটাগরি কোশ্চেন। এবং 19 থার্মোমিটারের রোধ বের করা, এটা হয়তো আমরা উদাহরণে করেছি, বাট এইখান থেকে প্রশ্ন তেমন আসে না, যদি এসেছিল এই কারণে কিন্তু সাজেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এর বাইরে আর তেমন কিছু আসবে না ইনশাল্লাহ। তো এই ছিল প্রথম অধ্যায়, এই ছিল প্রথম অধ্যায়ের সৃজনশীল। স্যার আর একটা কথা বলিনি, যে এগুলো কিন্তু অনলি সিকিউর জন্য, হ্যাঁ, সিকিউর জন্য সাজেশন পার্ট। তো এই ছিল প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্নের জন্য সাজেশন পার্ট। তো দেখো যে দ্বিতীয় অধ্যায় ছিল যে স্টিক তৈরি।
তো এই স্থিতির উপর তোমাদের যে সাজেশনটা থাকবে সুপার সাজেশন দেখো নোটিস করি ফার্স্ট কনটেক্সটে যেটা আসে সেটা দেখো যে একেই আছে যে কোনো বিন্দুর বিভব নিয়ে এখানে অনেক প্রশ্ন আসে স্যার। আরেকটা বিষয় যে যখন দ্বিতীয় অধ্যায় আমরা করতে যাব, হ্যাঁ সৃজনশীল যেখানেই করি না কেন বোর্ডে যখন লিখবো অবশ্যই তখন আমরা সূত্রটা যেন ক্লিয়ার থাকে, সঠিক সূত্র যেন থাকে। অনেকে ভুল সূত্র আমরা ইউজ করি, ঠিক আছে, সঠিক সূত্রটা ইউজ করব প্লাস এককটা সঠিক ইউজ করব, আমরা যেন ভুল একক না ইউজ করি। এখন দেখো যে প্রথমে আছে যে কোনো বিন্দুর বিভব নির্ণয়, 1 2 আছে ধারকত্ব কিরকম যে তুল্য ধারকত্ব থাকে না, দুইটা তো জানোই। আচ্ছা 3 আছে যে পাতের মধ্যবর্তী দূরত্ব, 4 হচ্ছে ধারকে সঞ্চিত শক্তি, 5 হচ্ছে কি 5 হচ্ছে পাতের ক্ষেত্রফল, হ্যাঁ 6 হচ্ছে কোন বিন্দুর প্রাবল্য, 6 যেমন কি ত্রিভুজ থাকতে পারে, একটা ত্রিভুজ দিবে বলবে যে এই ত্রিভুজের প্রাবল্য নির্ণয় করো, হ্যাঁ আবার চতুর্ভুজের প্রাবল্য নির্ণয় করো। ঠিক তেমনি কি বলে যে পাতের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রেও এরকম থাকে যে ত্রিভুজ থাকে, চতুর্ভুজ থাকে, দুইটা বিন্দু বলে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, হ্যাঁ। তো তারপর দেখো 7 কোন বিন্দুর উপর ক্রিয়াশীল বল, এখান থেকে অনেক প্রশ্ন আসে। আবার 8 এর ক্ষেত্রে দেখা যায় 4 দ্বয়ের মধ্যবর্তী কুলম্ব বল। স্যার কুলম্ব চ্যাপ্টারটাই তো স্থির তড়িৎ, তো স্থির তড়িতে যে কুলম্ব দিয়ে প্রশ্ন আসবে না, এটা কি হয়? আচ্ছা 8 দেখো 9 দেখো আবার চূড়ান্ত চার্জের পরিমাণ, 10 হচ্ছে সঞ্চিত চার্জের পরিমাণ। এটা এখানে বেশি কোশ্চেন আসে, যেটা আমি বলে দিই এই যে দেখতাছো কোন বিন্দুর মধ্যে প্রাবল্য, এটা ডাবল স্টার দিয়েছি, ঠিক আছে। এটার গুরুত্ব যেমন আছে ঠিক তেমনি সঞ্চিত চার্জের পরিমাণ একটা স্টার দিলাম। আচ্ছা বস্তুটি জ্বলবে কিনা, এটা রেয়ার প্রশ্ন আসতে পারে, বাট তোমাদের ক্ষেত্রে এবার যা দেখা গেছে যে প্রশ্নগুলো রেয়ার খুব করছে, তো রেয়ার প্রশ্নের জন্য রেয়ার প্রিপারেশন নিতে হবে। তারপর যেটা বলি 11 বস্তুটি ঝুলবে কিনা, হ্যাঁ 12তে আছে যে কেন্দ্র হতে নির্দিষ্ট দূরত্বে বিভব নির্ণয় করতে হবে, আচ্ছা এই গেল 12টা। তারপর দেখো যে যেটা হচ্ছে যে 13 নম্বর কি আছে, কেন্দ্র হতে নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য, কেন্দ্র হতে নির্দিষ্ট দূরত্বে যেমন বিভব বের করতে হয়, কেন্দ্র হতে নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য নির্ণয়, হ্যাঁ ঠিক আছে। তারপর যেটা হচ্ছে প্রাবল্য এর দিক, আচ্ছা যখন আমরা প্রাবল্য বের করি প্রাবল্যের দিকটা কোন দিক হতে পারে, হ্যাঁ। তারপর দেখো 15 ধারকে ভিন্ন সজ্জার পরিমাণের শক্তি বা শক্তির পরিমাণ নির্ণয় করতে হয়, তো এটা আবার কোন দিকে পড়ে, এই যে যেমন ত্রিভুজ আছে স্যার, ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রে আবার চতুর্ভুজের ক্ষেত্রেও হয়, হ্যাঁ। তারপর দেখো যে ধারকের মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয়, এটা ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে আয়ত বা বর্গের ক্ষেত্রে এই প্রশ্নটা করে থাকে, হ্যাঁ 16 নম্বর। 17তে কি 4 দ্বয়ের মধ্যবর্তী সংযোজক রেখার উপর কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা। স্যার এটা তো বেসিক কোশ্চেন, এটা মানে 80% যদি 80% এই চ্যাপ্টারের যদি সিলেবাস বা সাজেশন বলো তাহলে এটা একটা, হ্যাঁ যদি আর 100% বলো তাও কি এটা একটা, ঠিক আছে। 17 নম্বর যে 4 দ্বয়ের সংযোজক রেখার উপর কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা। আচ্ছা 18তে দেখো আধান কোন দিকে প্রবাহিত হবে, এই ছিল 18 আধান কোন দিকে প্রবাহিত হবে। বললো যে একটা আয়ত বললো, আয়তের কি আছে মাঝ বিন্দু বরাবর, এখানে একটা চার্জ প্রবাহিত হচ্ছে, এখানে একটা চার্জ, এখানে প্লাস এখানে মাইনাস, যাই হোক সামথিং একটা র্যান্ডমলি মান দিল ও বিন্দু, এটা বললো এই বিন্দু, এটা বললো বি বিন্দু, যে চার্জ আসলে অ্যাকচুয়ালি কোন দিকে বা লব্ধিক কোন দিকে প্রবাহিত হবে, এরকম রিলেটেড প্রশ্ন আসে। তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের। তো দেখো যে তৃতীয় অধ্যায়ের যে সাজেশনটা আছে তৃতীয় অধ্যায়ের জন্য, যে তৃতীয় অধ্যায়ের নাম তো তোমরা সবাই জানো যে চলতরি। তো চলতরিতে যে বিষয় বা যে টপিকগুলো মাস্ট পড়তে হবে, আমি বলছি স্যার যে শেষ সময় হাতে খুব কম, সব পড়তে যায় না, খুব কম। এখন সব পড়ার দরকার নেই, কিছু স্পেশাল টপিক পড়েন, স্পেসিফিক টপিক পড়েন, এতটুকুই আপনার জন্য যথেষ্ট হবে আই গেস। আচ্ছা তো চলুন সাজেশনে ফিরি, বা চলো দেখি যে টপিকগুলো কি আছে। প্রথমে যেটা আছে যে চলাতরিতে তড়িৎ প্রবাহ নির্ণয়, 1 2 আছে যে রোধ নির্ণয় দেখতে পাচ্ছ তোমরা, এবং 3 আছে অভ্যন্তরীণ রোধ নির্ণয়, 4 হচ্ছে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয়, 5 হচ্ছে আপেক্ষিক রোধ নির্ণয়, 6 হচ্ছে পুরবর্তনীর বিভব পার্থক্য নির্ণয়, 7 হচ্ছে শান্টের মান নির্ণয়, 8 হচ্ছে গ্যালভানোমিটারে শান্টের মান, 9 হচ্ছে রোধের মধ্যে বিন্দুতে যে বিদ্যুৎ প্রবাহের তুলনা, 10 হচ্ছে রোধের অবস্থান পরিবর্তনে বিদ্যুৎ প্রবাহ, এবং 11 নম্বরে যেটা আছে স্যার দেখি যে চতুর্থ বাহুর অজানা রোধ, যে হুইটস্টোন ব্রিজের সাথে নির্ণয় করে চতুর্থ বাহুর অজানা রোধ, ঠিক আছে। তারপর 12 নম্বর যেটা আছে কোন রোধ সরালে সর্বোচ্চ রোধ পাওয়া যাবে, হ্যাঁ এটাই। আর এটার আরেকটা ক্ষেত্রে যে কি বলে প্যারালাল সমান্তরাল বা শ্রেণীবর্তনী,
এই জিনিসটা কিন্তু ভালো ভালোভাবে নোটিস করতে হবে যে প্যারালালের জন্য কোন সূত্র অ্যাপ্লাই হয়, সমান্তরালের সরি শ্রেণীর জন্য কোন সূত্র অ্যাপ্লাই হয়, ঠিক আছে। সিরিজ এবং প্যারালাল এই বিষয়টা যাতে এক্সাম হলে কনফিউজ না হয়, ঠিক আছে। এটা কিন্তু এমসিকিউ তে খুব খুব আসে। তো তারপর 13 নম্বর আছে কির্চফের সূত্র, 14 নম্বর আছে উৎপন্ন তাপ শক্তি, এটা রেয়ার কোশ্চেন, যেহেতু তোমরা রেয়ার ব্যাচ, তোমাদের রেয়ার মানে উদ্ভট টাইপের কোশ্চেন করতে পারে। 15 নম্বর দেখো পরিচালক শক্তি নির্ণয়, 16 নম্বর হচ্ছে বিদ্যুৎ বিল, এটা হচ্ছে সবচেয়ে বেশি আসে। যদি বড় টাইপের কোনো সিকিউ দেয় তাহলে স্যার বিদ্যুৎ বিল নিয়েই প্রশ্ন আসবে, ঠিক আছে। যেহেতু আমরা দেশে অনেক মানে অনেক সুনীতি চলতেছে, বিদ্যুৎ নিয়ে অনেক নানা কাহিনী কিচ্ছা চলতেছে। তো এই ক্ষেত্রে বিদ্যুৎ বিল হিসাব করো, উৎপন্ন তাপ শক্তি, চতুর্থ বাহুর অজানা রোধ, তারপর কি বলে আপেক্ষিক রোধ, রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয়, শান্টের মান নির্ণয়, এখান থেকে বা এসব থেকে প্রশ্ন আসতে পারে। তো ইনশাল্লাহ এগুলো থেকে এই কমন পড়বে, ভরসা রাখা আল্লাহর উপর। তো দেখো চতুর্থ আবার সপ্তম অধ্যায় নিয়ে ভিডিও করতে হবে, ঠিক আছে। বোর্ড ক্লিন করে আবার আরেকটা ক্লিপ নিতে হবে। তো দেখো স্যার, যে আছে সপ্তম অধ্যায়, হ্যাঁ সপ্তম অধ্যায় হচ্ছে যে ভৌতিক আলোক বিজ্ঞান আছে। তো সপ্তম অধ্যায়ে আমি আগেও বলছি কিন্তু যে প্রতিটা অধ্যায়ে সব টপিক পড়তে হয় না, তো যেগুলো পড়তে হয় স্পেসিফিক টপিক। তো স্পেসিফিক টপিক স্পেশালি যেটা বলে যে টাইপ ওয়াইজ টপিক গুলো পড়তে হবে, তো টাইপ ওয়াইজ কিছু নির্দিষ্ট টপিক তোমার এই সময় খুঁজতে খুব অসুবিধা হবে, যেহেতু তুমি অলরেডি তোমার প্রিপারেশন ডান করেছো। তো আবার একটু ঝালাই করে নাও আজকের এই টপিক গুলো থেকে। দেখো প্রথমে যেটা আছে যে নির্দিষ্ট ক্রমের উজ্জ্বল এবং অনুজ্জ্বল ডোরার ব্যবধান, হ্যাঁ উজ্জ্বল থাকতে পারে অনুজ্জ্বল থাকতে পারে, শর্তগুলো মনে রাখবা। ডোরার তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ তারপর আছে যে প্রথম চরমের কৌণিক বিস্তার, তারপর আছে ক্রমের অপবর্তন কোণ। আচ্ছা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, স্যার এটা কিন্তু অনেকবার প্রশ্ন আসে বেশিরভাগ। তো এটার ক্ষেত্রে আমি প্রথম স্টার দিচ্ছি 1 স্টার। ডোরার প্রস্থ, এটাকে আমি 1 স্টার দিচ্ছি, 2 স্টার দিচ্ছি স্যার, 3 স্টার দিচ্ছি, আরো 3 স্টার দিচ্ছি। হ্যাঁ আলোর কম্পাঙ্ক নির্ণয়, ডোরার ক্রম সংখ্যা নির্ণয়। আচ্ছা 9 যেটা আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 9। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 9 কি স্যার, পানির নিচে এবং অন্য মাধ্যমে ডোরার প্রস্থ নির্ণয়। হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট, অলরেডি 3 স্টার দিয়ে রেখেছি আগেই। দেখো তারপর আছে কৌণিক দূরত্ব, হ্যাঁ তারপর আছে কৌণিক দূরত্ব, তারপর যেটা আছে যে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার শর্ত, স্যার এটা কিন্তু আসে, এই ক্ষেত্রে আমি এটা 2 স্টার দিচ্ছি। হ্যাঁ তো আল্লাহর রহমতে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর দেখো 12 নম্বর আছে যে চির ও পর্দার মধ্যবর্তী দূরত্ব। স্যার যদি একটা বাই চান্স কোনো রেয়ার বা উদ্ভট টাইপের প্রশ্ন করে থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নটা আপনারা পাবেন। তো এই রইলো কত সপ্তম অধ্যায় সাজেশন। তো দেখো যে অষ্টম অধ্যায়, হ্যাঁ অষ্টম অধ্যায়ের যে সাজেশনটা আছে মাস্টার সাজেশনের মধ্যে পড়ে। তো অষ্টম অধ্যায় তো জানোই যে আধুনিক পদার্থবিজ্ঞান। দেখো যে প্রথমে যেটাই থাকবে সেটা হচ্ছে পৃথিবী হতে পরিমাপকৃত দৈর্ঘ্য, হ্যাঁ আর যেটা আছে যে আইনস্টাইনের আপেক্ষিকতায় যে দৈর্ঘ্য নির্ণয়, আইনস্টাইনের আপেক্ষিকতা যে সূত্রের মধ্যে পড়ে, একটা হচ্ছে যে দৈর্ঘ্য নির্ণয়, হচ্ছে সময় নির্ণয়, আর একটা হচ্ছে ভর নির্ণয়। এটার যাতে কোনো মতে মিস না যায় এই জিনিসটা নোটিস রাখবে, একটা হচ্ছে দৈর্ঘ্য সময় একটা ভর, আর একটা হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ গতিশক্তি, কার্যাপেক্ষক, গতিশীল অবস্থায় ভর, এই যে যেটা গতিশীল অবস্থায় ভর, তো এটাই দেখতে পাচ্ছ বা ভরের পরিবর্তন, আর ফটোতড়িৎ ক্রিয়া নিবৃত্তি বিভব, এবং মহাশূন্য হতে ফিরে আসলে আপেক্ষিক সূত্র আইনস্টাইন আপেক্ষিকতার সূত্র অনুযায়ী বয়স কত হবে, এটা ভাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যেটা যেহেতু যদি উদ্ভট টাইপের প্রশ্ন দিয়ে থাকে তাহলে একটা হবে যে ই কার এমসি স্কয়ার এই সূত্রের প্রয়োগটা, আর একটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তির তুলনা, ঠিক আছে, আর একটা হচ্ছে কি ইলেকট্রনের গতিশক্তির তুলনা। তো এই ছিল অষ্টম অধ্যায়ের সাজেশন। তো দেখো স্যার যে নবম অধ্যায়, হ্যাঁ নবম অধ্যায় যেটা আছে যে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো দেখো স্যার নবম অধ্যায় তোমাদের যেটা আছে যে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো এখান থেকে যে কিছু কমন সাজেশন যদি বরাবরের মতো, একে দেখো ক্ষয় ধ্রুবক, 2 হচ্ছে ইলেকট্রন অবস্থানের সাপেক্ষে ব্যাসার্ধ নির্ণয়, 3 হচ্ছে অর্ধায়ু নির্ণয়, হ্যাঁ 4 হচ্ছে গড় আয়ু নির্ণয়, 5 হচ্ছে বন্ধন শক্তি, 6 হচ্ছে শক্তি স্তর নির্ণয়,
7 হচ্ছে নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের বেগ। 8 হচ্ছে নির্দিষ্ট শতাংশের ক্ষয় হতে পরমাণু কত সময় লাগবে। 9 হচ্ছে ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা। 10 হচ্ছে ভর ত্রুটি এবং 11 নম্বরে হচ্ছে বিকিরিত ফোটনের শক্তি। 12 নম্বর হচ্ছে ফিউশন প্রক্রিয়ায় শক্তি ভাঙন এবং 13 নম্বর হচ্ছে উৎপন্ন শক্তি ইকুয়াল এমসি স্কয়ার দিয়ে যেটা বের করে এবং 14 নম্বর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় নির্ণয় এবং 15 হচ্ছে ফসিলের প্রকৃত বয়স এবং 16 হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের অবস্থান। তো দেখো সবশেষে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায়ের নাম তো তোমরা সবাই ভালো মতন জানো। হ্যাঁ, দশম অধ্যায়ের নাম কি বলতো? যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আমি একটু লিখি, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আচ্ছা স্যার, শেষের যে 10টা অধ্যায় মানে দশম অধ্যায় যে সাজেশনটা দিতেছি সেটা হচ্ছে আগে খেয়াল করি যে প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয়, প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করতে হয়। নিঃসারক প্রবাহ, পিট প্রবাহ, প্রবাহ লাভ কিভাবে করে, তড়িৎ প্রবাহের পার্থক্য যেটা বের করতে হয়। হ্যাঁ, ডায়োডের কি বলে গতি ও রোধ, সত্যক সারণী, বুলিয়ান সমীকরণ, অ্যামিটার প্রবাহ, সংখ্যার রূপান্তর, ভোল্টেজ গেইন, এসি থেকে ডিসি কনভার্ট কিভাবে করে, 100% ভোল্টেজ পাওয়া সম্ভব কিনা এবং বর্তনীতে বৈদ্যুতিক সুইচ হিসেবে ব্যবহার করা যাবে কিনা। তো এই ছিল স্যার আপনাদের ফিজিক্সের সাথে অর্থাৎ পদার্থবিজ্ঞানের সাথে আমার লাস্ট কথাবার্তা। তো আশা করি ভালো মতন এক্সাম দিবেন, প্রিপারেশন দিবেন, হাতে একটা দিন সময় আছে, ভালো মতন কাজে লাগবেন। এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন এবং অনুধাবনমূলক প্রশ্ন। তো আশা করি তোমাদের আগামী পরীক্ষা অর্থাৎ পদার্থবিজ্ঞান পরীক্ষা শুভ হোক জানিয়ে ভিডিওটি শেষ করছি এইখানেই। আল্লাহ হাফেজ।